নাইলার এই অতিরিক্ত নম্রতা আর মুখ বুজে সবকিছু সহ্য করার স্বভাবই সামনার পরিবারের মানুষদের সাহস দিন দিন আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছিল, যার কারণে তারা নাইলাকে আরও বেশি অবহেলা আর কুকুরের মতো নিকৃষ্ট চোখে দেখার ধৃষ্টতা দেখাত। অতীতে নাইলা ওনাদের এই সমস্ত কুৎসিত আচরণ আর মানসিক নির্যাতন মুখ বুজে সহ্য করেছিল, কারণ তখন তার মনের কোনায় ক্লার্কের জন্য একরাশ ভালোবাসা, অন্ধমোহ আর এক মস্ত বড় প্রত্যাশা লুকিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্লার্কের প্রতি তার সেই ভালোবাসার সুতো যখন মন থেকে পুরোপুরি ছিঁড়ে গেছে, তখন ওনাদের এই জঘন্য কথাগুলো মুখ বুজে সহ্য করার মানে হল নিজেকে একটা সামান্য পায়ের পাপোশের স্তরে নামিয়ে আনা, যা নাইলা নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আর হতে দেবে না। সেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিষাক্ত হাসি ফুটিয়ে অত্যন্ত শান্ত গলায় জবাব দিল, ফুফু, এই সমাজে অন্তত আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বিচ্ছেদের মুখোমুখি হওয়াটা সারাজীবন কুমারী থেকে ছাড়ে যাওয়ার চেয়ে বহুগুণে শ্রেয়। এই বিষয়ে আপনার নিজের ব্যক্তিগত মতামত ঠিক কি, ফুফু? তার মুখ থেকে এমন জ্বলন্ত তীরের মতো কথাটি বের হওয়া মাত্রই অ্যানের পুরো মুখমণ্ডল অপমানে আর তীব্র রাগে কালো হয়ে গেল, তার চোখ দুটো যেন এক একটি ধারালো ছুরির মতো নাইলার দিকে ধেয়ে এল। তোর এত বড় সাহস! তুই এইমাত্র আমার মুখের ওপর ঠিক কি বললি, তা আরেকবার নিজের মুখে উচ্চারণ কর দেখি। আসলে অ্যান নিজের অতীতে এক যুবকের সাথে গভীর প্রেম ও ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল, এবং ব্রেকআপের পর দীর্ঘ কয়েকটা বছর অত্যন্ত ব্যাকুল হয়ে সেই পুরুষের জন্য অপেক্ষা করেছিল। দেখতে দেখতেই আজ ওনার বয়স প্রায় 40 এর কোঠায় এসে ঠেকেছে, অথচ আজ পর্যন্ত ওনার কপালে কোনো বিয়ের সানাই বাজেনি, আর এই অবিবাহিত থাকার বিষয়টি ওনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ও কলঙ্কিত অধ্যায় ছিল, যা সামনার পরিবারের কোনো মানুষ ওনার সামনে দাঁড়িয়ে মুখ ফুটে উচ্চারণ করার দুঃসাহস দেখাত না। মেরি সামনারও নাইলার মুখে এমন করা জবাব শুনে নিজের মনে এক তীব্র অপমান ও চরম আঘাত বোধ করলেন। এর আগেও যেহেতু নাইলা একবার ওনার মুখের ওপর দাঁড়িয়ে নিজের অধিকারের করা প্রতিবাদ জানিয়েছিল, মেরি তখন থেকেই নিজের মনের ভেতর তার প্রতি এক মস্ত বড় ক্ষোভ আর ঘৃণার পাহাড় পুষে রেখেছিলেন। ওনার মনে এক সুপ্ত আশা ছিল যে নাইলা আজ এই রাজকীয় অনুষ্ঠানে এসে ওনার পা ধরে নিজের অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবে, কিন্তু সে তো নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করলি না, উল্টো ওনার নিজের আপন মেয়ের কুমারী জীবন নিয়ে সবার সামনে এমন কুৎসিত কাটা ঘায়ে নুনের ছিটে দিল। সিন্ডি এক চরম অবিশ্বাস্যতায় নিজের চোখ দুটো বড় বড় করে নাইলার দিকে তাকাল। তার মনের ভেতর এক তীব্র সন্দেহ আর বিস্ময় দানা বাঁধল, এই সাধারণ ঘরের মেয়েটার মাথার মগজ কি আজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যে সে সামনার পরিবারের প্রধান কর্ত্রীদের সামনে দাঁড়িয়ে এমন বুক কাঁপানো কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। নাইলা অবশ্য ওনাদের এই তীব্র রাগের মাঝেও নিজের মুখের সেই শান্ত ও মিষ্টি হাসির রেখা এক চুলো মলিন হতে দিল না। সে বলল, ফুফু, আমার বলা কথাটি দ্বিতীয়বার নিজের মুখে আওড়ালেই তো আর এই দুনিয়ার তেতো সত্যটা এক নিমিষে বদলে যাবে না, তাই না? আর তা ছাড়া আমি নিজের ব্যক্তিগত জীবনে একটা সুনির্দিষ্ট নীতি অক্ষরে অক্ষরে মেনে চলি, সামনের মানুষটি যতক্ষণ না পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত হানছে, আমি নিজে থেকে কাউকে বিন্দুমাত্র আক্রমণ করি না। সামনার পরিবারের একজন অত্যন্ত উচ্চশিক্ষিত ও সম্মানিত সদস্য হিসেবে এই সামান্য নিয়মটি আপনার খুব ভালো করেই জানা উচিত। অনেক হয়েছে, এবার নিজের এই মুখ বন্ধ করো। মেরি সামনার আর সহ্য করতে না পেরে অত্যন্ত বরফশীতল ও কড়া গলায় গর্জে উঠলেন। আজ আমার জীবনের এত বড় একটা রাজকীয় জন্মদিনের অনুষ্ঠান, তোমাদের কি এই আনন্দের দিনেও মাঝখান থেকে এমন জঘন্য নোংরামি করে চারপাশের পরিবেশটা বিষাক্ত করে তোলা বড্ড বেশি জরুরি ছিল? নাইলার মুখের অবয়ব তাও একদম নির্বিকার ও পাথরের মতো শান্ত রইল। সে মনে মনে ভাবল, এই সুন্দর পরিবেশটা আজ আসলে কে নষ্ট করল? সে নিজে, নাকি ফুফু অ্যানের মুখ থেকে বের হওয়া সেই উস্কানিমূলক ও কুৎসিত অপমানজনক কথাগুলো? দাদুমণি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। যেহেতু ফুফু অ্যান নিজে আমাকে এই ঘরের ভেতর এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছেন না, তবে আমার এখানে দাঁড়িয়ে থেকে ওনার মনের অশান্তি আর বহুগুণে বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। আর তা ছাড়া আগত এত বড় বড় অতিথিদের সামনে দাঁড়িয়ে আমরা যদি নতুন করে কোনো পারিবারিক ঝামেলা তৈরি করি, তবে মাঝখান থেকে সামনার পরিবারেরই সম্মানহানি হবে। নাইলা অত্যন্ত চতুরতার সাথে নিজেকে ওখান থেকে গুটিয়ে নেওয়ার অজুহাত তৈরি করল। এটুকু বলেই সে এক তীব্র ঝটকায় ঘুরে দাঁড়িয়ে ওনাদের চোখের আড়াল হওয়ার জন্য ধীর পায়ে মেইন হলের অন্য প্রান্তে চলে গেল। এই সমস্ত অহংকারী ও কুটিল মনের নারীদের পাশে ঠায় দাঁড়িয়ে থেকে ওনাদের মুখের বিষাক্ত কথাবার্তা
আর মানসিক নির্যাতন সহ্য করার মতো বিন্দুমাত্র কোনো ধৈর্য বা সময় তার হাতে ছিল না, কারণ ওনাদের চামচাগিরি বা তোষামোদ করে নিজের জীবনে এক দানা লাভ পাওয়ার কোনো সুনির্দিষ্ট আশা তার ছিল না। ঠিক তখনই ভিলার বিশাল রাজকীয় দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে সাইরাস রেনফোর্ড অত্যন্ত কুটিল ও হিসেবি চোখে নাইলার মেইন হল পার হয়ে চলে যাওয়া লক্ষ্য করছিল। সেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে পাশে পাথরের মতো দাঁড়িয়ে থাকা নিজের বিশ্বস্ত দেহরক্ষীর দিকে তাকিয়ে শীতল গলায় প্রশ্ন করল, আমাদের আজ রাতের সেই বিশেষ প্রজেক্টের সমস্ত প্রিপারেশন ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে তো? জি স্যার, আমাদের লোকবল দিয়ে চারপাশের সমস্ত ফাঁদ অত্যন্ত নিখুঁতভাবে পেতে রাখা হয়েছে, কিন্তু এই মস্ত বড় কাজটা মাঝখান থেকে হুট করে করতে গেলে যদি কোনো বড় ধরনের অঘটন। দেলখিটি অত্যন্ত আমতা আমতা করে নিজের ভয়ের কথা প্রকাশ করার চেষ্টা করল। কোনো কিন্তু বা অঘটনের ফালতু গল্প আমি নিজের কানে শুনতে চাই না। সাইরাস মাঝখান থেকে তার কথা এক তীব্র ঝটকায় কেটে দিল এবং প্রতিটি শব্দে জোর দিয়ে বলল, আজ রাতের এই প্ল্যান যে কোনো মূল্যে শতভাগ সফল হতেই হবে। আমি তোমাকে ঠিক যেভাবে নির্দেশ দিয়েছি, তুমি শুধু নিজের মুখ বন্ধ রেখে সেই কাজটি করো, অন্যথায় এর চূড়ান্ত পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো তোমার খুব ভালো করেই জানা আছে। তার কণ্ঠস্বরের সেই বজ্রকঠিন হুমকি আর চোখের হিংস্র চাউনি দেখা মাত্রই সেই দেহরক্ষীর পুরো শরীর তীব্র আতঙ্কে সামান্য কেঁপে উঠল। সে আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত নিজের মাথা নাড়ল এবং অত্যন্ত হন্তদন্ত হয়ে সাইরাসের চোখের সামনে থেকে বিদায় নিল। মেইন হলের ভেতরের ঘড়ির কাঁটা যখন আরও প্রায় আধ ঘণ্টারও বেশি সময় পার করে দিল, ঠিক তখনই সামোনার গ্রুপের আসল রাজপুত্র ডেমন সামোনার নিজে সেই রাজকীয় অনুষ্ঠানের মেইন গেট পার হয়ে ভেতরে এসে প্রবেশ করল। ডেমনকে হলের ভেতর ঢুকতে দেখেই দ্বিতীয় তলার সিঁড়ির কোণায় দাঁড়িয়ে থাকা সাইরাসের ঠোঁটের কোণের সেই কুটিল হাসি আরও বহুগুণে চওড়া হল এবং সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। ডেমন মেইন হলের কেন্দ্রে গিয়ে সবার আগে মেরি সামোনারকে জন্মদিনের বিনীত শুভেচ্ছা জানাল এবং চারপাশের এই দমবন্ধ করা কোলাহল থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য যেই না একপাশে ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই একজন পরিচারক এসে ওনার হাতের কাছে একটি দামি রেড ওয়াইনের গ্লাস বাড়িয়ে দিল। ডেমন, তুমি ইদানিং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক কোন ধরনের কাজে বেশি ব্যস্ত আছো বলো তো? আমি বিগত কয়েকদিন ধরে আমার পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে তোমার সাথে একটি জরুরি ব্যবসায়িক মিটিং করার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তোমার সাথে বিন্দুমাত্র কোনো যোগাযোগই করা সম্ভব হচ্ছে না। সাইরাস অত্যন্ত চতুরতার সাথে সামনে এগিয়ে এসে ওনাকে কুশল জানাল। সাইরাসের এই হুট করে সামনে এসে দাঁড়ানো এবং মুখের এই মধুর বাণী শোনা মাত্রই ড্যামনের চোখের মণি দুটো এক তীব্র সতর্কতায় জ্বলে উঠল। সেই নিজের মুখের অবয়ব একদম ভাবলেশহীন ও পাথরের মতো শান্ত রেখে তার হাত থেকে ওয়াইনের গ্লাসটি নিজের হাতে তুলে নিল। সাইরাস, আজ রাতে এখানে আমাদের মায়ের জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, তাই আমি মনে করি আজকের এই সুন্দর রাতে নতুন করে কোনো অফিসিয়াল বা ব্যবসায়িক আলোচনা না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ডেমন অত্যন্ত নিচু ও গম্ভীর গলায় উত্তর দিল। তার এমন সোজাসাপটা ও শীতল উত্তর শুনে সাইরাসের নিজের হাতের ওয়াইনের গ্লাসের ওপর তার আঙুলগুলোর মুঠো আরও কিছুটা শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজের ভেতরের ক্ষোভ হারাল করে ঠোঁটের কোণের হাসি আরও চওড়া করে বলল, তুমি যেভাবে বলবে ঠিক তাই হবে। আসলে দিনশেষে আমি তোমার নিজের বড় ভাই, তাই বড় ভাই হিসেবে তোমার ভালো মন্দের খোঁজখবর নেওয়া আর তোমার প্রতি সামান্য কেয়ার দেখানোটা তো আমার পরম দায়িত্ব। ডেমন তার এই ভণ্ডামিতে ভরা কথার কোনো সরাসরি উত্তর দিল না। সে নিজের মুখ সম্পূর্ণ বন্ধ রেখে একদম নিথর হয়ে দাঁড়িয়ে রইল, যার ফলে তার মনের ভেতরের আসল আবেগ বা চিন্তা ধরে নেওয়া সাইরাসের পক্ষে কোনোভাবেই সম্ভব হল না। তা সত্ত্বেও সাইরাসের ওখান থেকে এক চুলো নড়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছা ছিল না এবং সে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অনবরত নিজের মুখে ফালতু ও অগুরুত্বপূর্ণ কথাবার্তা চালিয়ে যেতে লাগল। ঠিক তখনই ড্যামনের তীক্ষ্ণ চোখের চাউনি আচমকা মেইন হলের উত্তর পশ্চিম কোণের একদম শেষ প্রান্তের দিকে গিয়ে থমকে দাঁড়াল এবং ওখানকার দৃশ্য নিজের চোখে দেখা মাত্রই ওনার কোকড়ানো ভ্রুজোড়া সামান্য কুঁচকে গেল। ড্যামনের সেই সুনির্দিষ্ট চোখের দৃষ্টি অনুসরণ করে সাইরাসও যখন ওপাশে তাকাল, সে দেখতে পেল যে মেইন হলের সেই অন্ধকার কোণায় দাঁড়িয়ে একজন অপরিচিত তরুণ অত্যন্ত নিবিড়ভাবে নাইলার সাথে একা একা কথা বলছে, আর এই দৃশ্য দেখা মাত্রই সাইরাসের পুরো মুখমণ্ডলে এক পরম তৃপ্তি আর কুটিল সমজদারির আভাস ফুটে উঠল। ডেমন যখন নিজের হাতের ওয়াইনের গ্লাসটি একপাশে রেখে ধীর পায়ে নাইলার সেই বিপদের দিকে এগিয়ে যাওয়ার উপক্রম করল,
ঠিক তখনই শহরের কয়েকজন বড় বড় প্রভাবশালী ব্যবসায়িক পার্টনার আচমকা মাঝপথ থেকে ওনার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালেন এবং ওনার পথ সুনির্দিষ্টভাবে আগলে ধরলেন। মি সামনার, অনেকদিন পর আপনার সাথে দেখা হল। আমি কিছুদিন আগেই জানতে পারলাম যে প্রসপেক্টাস টেকনোলজি ইদানিং পূর্ব শহরতলির সেই বড় সরকারি প্রজেক্টে বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে ওই সরকারি প্রজেক্টের ব্যাপারে আগ্রহ পুষে রেখেছি। মি সামনার, আপনি যদি আমাকে ওই কাজের অংশীদার হওয়ার সামান্যতম একটা সুযোগ করে দিতেন, তবে আমি সত্যিই পরম উপকৃত হতাম। ডেমন, যার মনের ভেতর এই সমস্ত অগুরুত্বপূর্ণ ও ফালতু কথাবার্তা শোনার মতো বিন্দুমাত্র কোনো ধৈর্য ছিল না, সে আজ বাধ্য হয়েই নিজের পা জোড়া এক জায়গায় থামিয়ে দিল এবং ওনাদের কথার বিনীত উত্তর দিতে শুরু করল, কারণ দিনশেষে আজমেরি সামনারের রাজকীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই নিজের মনের ভেতরের সমস্ত অনিচ্ছা আড়াল করে অত্যন্ত শীতল গলায় ওনাদের কুশল জানাল। শুভ সন্ধ্যা, মি লো। ডেমন যখন হলের মাঝখানে সেই সমস্ত প্রভাবশালী ব্যবসায়িক পার্টনারদের চাতুর্যের জালে পুরোপুরি আটকা পড়েছিলেন, ঠিক তখনই নাইলা ওপাশে দাঁড়িয়ে থাকা সেই অপরিচিত তরুণকে নিজের চতুর কথায় এক নিমিষে বিদায় করে দিল এবং নিজের ক্লান্ত শরীরটাকে কিছুটা আরাম দেওয়ার জন্য একটা শান্ত ও নিরিবিলি জায়গার সন্ধান করতে লাগল। ঠিক তখনই সামনার ভিলার একজন পরিচারিকা অত্যন্ত হন্তদন্ত হয়ে তার সামনে এসে দাঁড়াল। মিস জয়স্টোন, আমাদের মেজ ম্যাম, মিস সিন্ডি আপনাকে অতি জরুরি ভিত্তিতে নিজের সামনে ডেকে পাঠিয়েছেন। উনি এই মুহূর্তে ভিলার পেছনের রাজকীয় বাগানের প্যাভিলিয়নে আপনার জন্য ঠায় অপেক্ষা করছেন। নাইলা ধীর চোখে মেইন হলের কেন্দ্রের দিকে একবার তাকাল। সে যখন দেখতে পেল যে মেরির পাশে সিন্ডি সত্যিই উপস্থিত নেই, তখন তার কোকড়ানো ভ্রুজোড়া সামান্য কুঁচকে গেল। উনি কি মুখ ফুটে বলেছেন যে ঠিক কোন বিষয়ে কথা বলার জন্য আমাকে ওখানে ডেকে পাঠানো হয়েছে? না ম্যাম, উনি আমাকে সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেননি, তবে ওনার অবয়ব দেখে মনে হচ্ছিল বিষয়টি অনেক বেশি জরুরি। মিস জয়স্টোন, আপনার আর এক সেকেন্ডও দেরি না করে ওপাশে যাওয়া উচিত। পরিচারিকাটি অত্যন্ত ব্যাকুল গলায় নাইলাকে তাড়া দিল। পরিচারিকার চোখের কোণায় লুকিয়ে থাকা সেই অতিরিক্ত ব্যাকুলতা আর অস্থিরতা লক্ষ্য করা মাত্রই নাইলা নিজের চোখের পলক কিছুটা নিচের দিকে নামিয়ে নিল, যাতে তার নিজের মনের ভেতর দানা বাঁধা তীব্র সন্দেহ ও সতর্কতার আভাস মেয়েটি কোনোভাবেই টের না পায়। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি এখনই ওপাশে যাচ্ছি, সে অত্যন্ত শান্ত গলায় জবাব দিল। নাইলার কথা শোনার পরেও সেই পরিচারিকাটি যখন ওখান থেকে এক চুলও নড়ল না, তখন নাইলা অত্যন্ত শীতল চোখে তাকিয়ে বলল, আজ রাতে এই ভিলার ভেতর এত বড় পার্টি চলছে এবং চারপাশ শত শত অতিথিতে ছেয়ে গেছে। তোমার এখানে দাঁড়িয়ে না থেকে বরং নিজের অফিসিয়াল দায়িত্বে ফিরে যাওয়া উচিত। মিস জয়স্টোন, মেজ ম্যাম আমাকে কড়া ভাষায় নির্দেশ দিয়ে গেছেন, যাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাকে ওনার সামনে নিয়ে যাই। আমি যদি আপনাকে ছাড়া একা একা ওপাশে ফিরে যাই, তবে ম্যাম আমাকে চাবুক দিয়ে কড়া শাস্তি দেবেন। পরিচারিকাটি নিজের ভয়ের কথা বিস্তারিতভাবে গুছিয়ে বলল। নাইলা মেয়েটির চোখের ভেতরের সেই চরম ভীতি আর আতঙ্কের রেখা লক্ষ্য করে নিজের মাথা নাড়ল। ঠিক আছে, চলো তাহলে। তবে মেয়েটির চোখের কোণায় ক্ষণিকের জন্য যে অনেক বড় জয় আর চতুরতার উল্লাস চকিতে খেলে গেল, তা নাইলার তীক্ষ্ণ নজর থেকে বিন্দুমাত্র এড়িয়ে গেল না। সেই পরিচারিকাটি নাইলাকে সাথে নিয়ে ধীর পায়ে ভিলার পেছনের বাগানের দিকে এগিয়ে যাচ্ছিল বটে, তবে ওনার হাঁটার পথটি কিন্তু কোনোভাবেই সেই সুনির্দিষ্ট প্যাভিলিয়নের দিকে যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওভাবে অচেনা নির্জন পথ ধরে হাঁটার পর নাইলা আচমকা নিজের পা জোড়া থামিয়ে দিল এবং অত্যন্ত কড়া গলায় প্রশ্ন করল, তুমি আমাকে এই গভীর অন্ধকারের মাঝে ঠিক কোন জায়গায় নিয়ে যাচ্ছ? সেই পরিচারিকাটি ঝট করে নিজের হাঁটা থামিয়ে দিল এবং নাইলার দিকে ঘুরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, মিস জয়স্টোন, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। তার মুখ থেকে এই রহস্যময় কথাটি বের হওয়া মাত্রই আচমকা চারপাশের অন্ধকার ঝোপের আড়াল থেকে আরও দুজন শক্তসমর্থ পরিচারিকা নাইলার পেছনের অংশে এসে হাজির হল এবং এক তীব্র ঝটকায় তার দুই হাত শক্ত মুঠোয় চেপে ধরল। নাইলা নিজের মনের ভেতরের আসল পরিকল্পনা আড়াল করে মুখের অবয়বে এক চরম আতঙ্ক ও ভয়ের নাটক ফুটিয়ে চিৎকার করে উঠল, তোমরা এই গভীর অন্ধকারে আমার সাথে ঠিক কোন ধরনের নোংরামি করার চেষ্টা করছ? সে নিজের মুখের কথাটি পুরোপুরি শেষ করার বিন্দুমাত্র সুযোগ পেল না, তার আগেই আচমকা পেছনে থেকে কেউ একজন অত্যন্ত নিখুঁত ও জোরালো আঘাতে তার ঘাড়ের পেছনের অংশে আঘাত করল, আর সাথে সাথেই নাইলার চোখের চারপাশ অন্ধকারে ছেয়ে গেল
এবং সে নিজের জ্ঞান হারিয়ে মাটির বুকে ঢলে পড়ল। ঠিক সেই মুহূর্তে মেইন হলের ভেতরে সাইরাস রেনফোর্ড নিজের পকেটের ভেতর থাকা ফোনটি পরপর দুবার কেঁপে উঠতে দেখেই ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি ফুটিয়ে তুলল। সে অত্যন্ত চতুরতার সাথে দূর থেকে ড্যামনকে ঘিরে রাখা সেই সমস্ত ব্যবসায়িক পার্টনারদের উদ্দেশ্যে এক গোপন চোখের ইশারা করল। আর ওনারাও সেই সংকেত পাওয়া মাত্রই ড্যামনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য নানাবিধ অজুহাত তৈরি করে ওখান থেকে ধীর পায়ে সরে গেলেন। ড্যামনের হাতের সেই শূন্য ওয়াইনের গ্লাসের দিকে তাকিয়ে সাইরাসের ঠোঁটের কোণের কুটিল হাসি আরও বহুগুণে বরফ শীতল হয়ে উঠল। ড্যামন, মা গতকাল রাতে আমাকে নিজে মুখ ফুটে বলছিলেন যে আজ রাতের এই রাজকীয় অনুষ্ঠানে শহরের নামি দামি ও প্রভাবশালী পরিবারের রূপবতী তরুণীরা এসে হাজির হয়েছেন। ওনাদের মধ্যে যদি কোনো সুনির্দিষ্ট মেয়েকে তোমার নিজের মনের মতো পছন্দ হয়ে থাকে, তবে তুমি শুধু একবার মার কানে কথাটা তুলে দেখো, উনি নিজে দাঁড়িয়ে খুব রাজকীয়ভাবে তোমাদের বিয়ের ব্যবস্থা পাকা করে দেবেন। সাইরাস অত্যন্ত মধুর গলায় বিষ ঢালল। আগত অতিথিদের ফালতু কথাবার্তায় বিরক্ত হওয়া এবং মেইন হলের চারপাশ হন্যে হয়ে খুঁজেও নাইলার বিন্দুমাত্র কোনো সন্ধান না পাওয়ায় ড্যামন ইতিমধ্যেই এক চরম বিরক্তিকর ও মারমুখী মেজাজে ছিলেন। সে অত্যন্ত শীতল ও কড়া গলায় জবাব দিল, আমার এই সমস্ত ফালতু বিষয়ে বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। সাইরাস ওনার এমন উত্তর শুনে নিজের মনের ভেতরের তীব্র ক্ষোভে এক কুৎসিত উপহাসের হাসি ফুটিয়ে তুলল। সে মনে মনে ভাবল, ড্যামনের যে কোনো মেয়ের প্রতি আগ্রহ নেই তা কিন্তু নয়, আসলে ওনার মনের ভেতরের সমস্ত তীব্র তৃষ্ণা তো লুকিয়ে আছে ওনার নিজের আপন ভাইপোর ঘরের সুন্দরী বউয়ের ওপর। ড্যামন, তোমার বয়স তো আর দিন দিন কমছে না, দেখতে দেখতেই তো অনেকটা সময় পার হয়ে গেল। মা তোমার এই একাকিত্ব আর কুমার জীবন নিয়ে এতটাই দুশ্চিন্তা করেন যে ও এবং মেইন হলের চারপাশ হন্যে হয়ে খুঁজেও নাইলার বিন্দুমাত্র কোনো সন্ধান না পাওয়ায় ড্যামন ইতিমধ্যেই এক চরম বিরক্তিকর ও মারমুখী মেজাজে ছিলেন। সে অত্যন্ত শীতল ও কড়া গলায় জবাব দিল, আমার এই সমস্ত ফালতু বিষয়ে বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। সাইরাস ওনার এমন উত্তর শুনে নিজের মনের ভেতরের তীব্র ক্ষোভে এক কুৎসিত উপহাসের হাসি ফুটিয়ে তুলল। সে মনে মনে ভাবল, ড্যামনের যে কোনো মেয়ের প্রতি আগ্রহ নেই তা কিন্তু নয়, আসলে ওনার মনের ভেতরের সমস্ত তীব্র তৃষ্ণা তো লুকিয়ে আছে ওনার নিজের আপন ভাইপোর ঘরের সুন্দরী বউয়ের ওপর। ড্যামন, তোমার বয়স তো আর দিন দিন কমছে না, দেখতে দেখতেই তো অনেকটা সময় পার হয়ে গেল। মা তোমার এই একাকিত্ব আর কুমার জীবন নিয়ে এতটাই দুশ্চিন্তা করেন যে নার মাথার চুল পর্যন্ত চিন্তায় পেকে সাদা হয়ে যাচ্ছে। সাইরাস অনবরত ওনার কানের কাছে নিজের ভণ্ডামিতে ভরা উপদেশ বিলিয়ে যেতে লাগল। সাইরাসের এই কৃত্রিম যত্ন আর উপদেশের মাঝেও ড্যামনের মুখের অবয়ব একদম নির্বিকার ও পাথরের মতো শান্ত রইল। মায়ের মাথার চুল পেকে সাদা হয়ে যাওয়াটা ওনার বয়সের এক স্বাভাবিক নিয়ম, এর পেছনে অন্য কোনো ফালতু কারণ নেই। আর তা ছাড়া তুমি এবং সিন্ডি নিজেরা আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছ বটে, তবে তোমাদের সেই বিয়ের ম্যারেজ সার্টিফিকেট কেবল আইনি কাগজের প্রমাণটুকুই বহন করে, মনের মিল তোমাদের কোনো দিনও ছিল না। বিগত কয়েকটা বছর ধরে তুমি নিজের আড়ালে ঠিক কতগুলো রূপবতী মিস্ট্রেস পুষে রেখেছ তা বোধ হয় নিজের দুই হাতের আঙুল গুনেও শেষ করা সম্ভব নয়। তার মুখ থেকে নিজের চরিত্রের এমন নোংরা হাড়িহাটে ভেঙে যেতে দেখে সাইরাস এক মুহূর্তের জন্য পুরোপুরি হতভম্ব হয়ে গেল এবং তীব্র অপমানে তার পুরো মুখমণ্ডল কুৎসিত দেখাল। তার এই ছোট ভাইটার মুখের ভাষা সত্যিই এক একটি বিষাক্ত তীরের মতো ধারাল। প্রকাশ্যে নিজের এমন নোংরা চরিত্র আর দুর্বলতার কথা ফাঁস হয়ে যাওয়াটা যে চরম লজ্জাজনক তা সে খুব ভালো করেই বুঝল। তবে পরম সৌভাগ্যবশত এই মুহূর্তে ওনাদের চারপাশের অংশে অতিথিদের ভিড় কম ছিল এবং ড্যামনের কণ্ঠস্বরও যথেষ্ট নিচু ও গম্ভীর থাকায় আশেপাশের অন্য কোনো মানুষ ওনাদের এই গোপন কথাটি নিজের কানে শুনতে পায়নি। সাইরাস নিজের মনের ভেতরের তীব্র ক্ষোভ আড়াল করে এক কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি নিজের মুখে স্বীকার করছি যে ড্যামন তার এই ভণ্ডামিতে ভরা কথার কোনো উত্তর না দিয়ে নিজের হাতের খালি ওয়াইনের গ্লাসটি একপাশের টেবিলের ওপর নামিয়ে রাখল এবং সাইরাসের দিকে দ্বিতীয়বার না তাকিয়েই ধীর পায়ে ওখান থেকে বিদায় নিল। সাইরাসের চোখের মণি দুটো তখন এক মস্ত বড় হিংস্রতা আর তীব্র রাগে লাল হয়ে উঠেছিল এবং সে ড্যামনের চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে মনে মনে বিষাক্ত এক শপথ নিল। আজকের এই অভিশপ্ত রাতটি একবার পার হতে দাও, তারপর আমি নিজের চোখে দেখব যে ড্যামন সামনার আগামী ভবিষ্যতে কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এমন চরম অবহেলা আর অসম্মান দেখানোর দুঃসাহস পায়। ড্যামন ধীর পায়ে মেইন হলো পার হয়ে ভিলার বিশাল খোলামেলা বারান্দার ওপর গিয়ে দাঁড়াল
আর ওখানকার সেই বরফশীতল ঠান্ডা হাওয়া ওনার শরীরে লাগা মাত্রই আপনার নিজের একবার ওপাশে গিয়ে ওনাকে এক পলক দেখে আসা উচিত, পরিচারিকাটি বিনীতভাবে উত্তর দিল। আজ যদি অন্য যে কোনো সাধারণ দিন হতো, তবে ডেমন ওনার এমন রহস্যময় কথার ভেতরের আসল কুটিলতা এক নিমেষে ধরে ফেলতেন। নাইলা যদি আসলেও জ্ঞান হারিয়ে থাকে, তবে সবার আগে ঘরের ভেতর কোনো নামী ডাক্তারকে ডেকে পাঠানো হলো না কেন? উল্টো ডাক্তার না ডেকে ওনাকে কেন সেই নিঝুম ঘরে গিয়ে মেয়েটিকে দেখে আসার জন্য এত জোরাজুরি করা হচ্ছে? কিন্তু পরম দুর্ভাগ্যবশত, একটু আগে সাইরাস নিজের চতুর্তায় ওনাকে যে ড্রাগ মেশানো ওয়াইনের গ্লাসটি খাইয়ে দিয়েছিল, তার সেই বিষাক্ত তীব্রতা এখন ওনার পুরো শরীরের শিরায় শিরায় ছড়িয়ে পড়ছিল, যার কারণে ওনার নিজের মাথার ভেতরটা অনবরত ঝিমঝিম করছিল, এবং চারপাশের পরিস্থিতি যে কতটা অস্বাভাবিক তা ওনার মগজ শুরুতে সুনির্দিষ্টভাবে অনুধাবন করতে পারছিল না। সে যখন নিজের মনের ভেতরের সমস্ত অবশ ভাব কাটিয়ে চারপাশের দিকে তাকাল, সে দেখতে পেল যে সে ইতিমধ্যেই ক্লার্কের সেই পুরনো বেডরুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ডেমন, মিস জয়স্টন এই ঘরের ভেতরের বিছানার ওপরেই শুয়ে আছেন, পরিচারিকাটি দরজার লক খুলে আলতো করে বলল। ডেমন আচমকা নিজের পা জোড়া ঘরের দরজার বাইরেই থামিয়ে দিলেন, ওনার চোখের মণি দুটো তীব্র সন্দেহে কুঁচকে গেল। আমি এই ঘরের বাইরে দাঁড়িয়েই ডাক্তারের জন্য অপেক্ষা করছি। ভেতরের আসল পরিস্থিতি না জেনে এমন একটা নিঝুম ঘরে একা একা প্রবেশ করাটা আগামী ভবিষ্যতে কোন কুৎসিত ও নজিরবিহীন অঘটনের জন্ম দেবে। সাইরাস নিজের কুটিল স্বার্থ আর কোটি কোটি টাকার সাম্রাজ্য হস্তগত করার জন্য এই দুনিয়ায় যে কোনো জঘন্য ও বর্বররচিত পথ বেছে নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। ড্যামনের সেই বাঘের মতো হিংস্র ও জ্বলন্ত চোখের চাউনি নিজের মুখের ওপর দেখা মাত্রই সেই পরিচারিকার পুরো মুখমণ্ডল তীব্র আতঙ্কে একদম কাগজের মতো সাদা হয়ে গেল। সে অত্যন্ত কাঁপানো গলায় বলল, ডেমন, মিস জয়স্টনের পুরো শরীর অনবরত ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনার একবার ভেতরে গিয়ে ওনার পাশে বসা উচিত। ডাক্তার বাবু তো এই কয়েক মিনিটের মাঝেই ভিলার ভেতর এসে পৌঁছাবেন। ডেমন ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে এক ঝটকায় নিজের শক্ত হাত বাড়িয়ে মেয়েটির ঘাড়ের নলি চেপে ধরলেন। সামনার পরিবারের এই রাজকীয় ছাদের নিচে দাঁড়িয়ে স্বয়ং আমার বিরুদ্ধেই এমন কুৎসিত চাল চালার দুঃসাহস পাচ্ছিস তোরা? এই দুনিয়া থেকে চিরকালের জন্য মরে যাওয়ার শখ জেগেছে, তাই না? সেই নিজের হাতের মুঠো আরও কিছুটা শক্ত করতেই সেই পরিচারিকার পুরো মুখমণ্ডল অক্সিজেনের অভাবে একদম নীল হয়ে গেল। সে খুব ভালো করেই জানত যে এই মুহূর্তে যদি সে নিজের মুখে আসল সত্য স্বীকার করে নেয়, তবে ডেমন তাকে এই সেকেন্ডে শেষ করে দেবেন, আর যদি সত্য লুকিয়ে রাখে, তবে আগামী ভবিষ্যতে সাইরাসের সেই কুৎসিত চাবুকের মার খেতে হবে। ডেমন, আপনি দোহাই করে এসব কি বলছেন? আমি আপনার কোনো কথাই বিন্দুমাত্র বুঝতে পারছি না। সে অনবরত তোতলামো করতে লাগল। ধীর, বুঝতে পারছিস না? তবে এখনই নিজের পায়ে ওপাশে যা এবং সাইরাসকে টেনে হেঁচড়ে আমার এই চোখের সামনে নিয়ে আয়। আজ রাতে এই খেলার আসল সমীকরণ ও এক নিমিষে খুব ভালো করে বুঝিয়ে দেবে। ডেমন নিজের দাঁত কিরমির করে বিষাক্ত এক গর্জন দিলেন। ডেমন নিজের শরীরের ভেতরের তাপমাত্রা প্রতি সেকেন্ডে বহুগুণে বৃদ্ধি পেতে দেখছিল, এবং ওনার মাথার ভেতর যেন কামনার আগুনে অনবরত অবশ হয়ে আসছিল। সেই নিজের মনে মনে সাইরাসকে এক চরম অভিশাপ দিলেন। সাইরাস ওনাকে ঠিক কতখানি কড়া পাওয়ারের ড্রাগ খাইয়ে দিয়েছে ঈশ্বর জানেন। সে যদি আর এক সেকেন্ডের জন্য এই অভিশপ্ত ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তবে সে নিজের ভেতরের সমস্ত সুস্থ মানসিকতা আর আত্মনিয়ন্ত্রণ চিরকালের জন্য হারিয়ে ফেলবে, আর নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার পর এই চার দেওয়ালের মাঝে ঠিক কি জঘন্য কাণ্ড ঘটে যাবে তা চিন্তা করতেই ওনার পুরো শরীর শিউরে উঠছিল। এই কুৎসিত চিন্তা মাথায় আসতেই সে এক তীব্র ঝটকায় সেই পরিচারিকাটিকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে সিঁড়ির দিকে ঘুরে দাঁড়িয়ে ধীর পায়ে পা বাড়াল। কিন্তু সে মাত্র 2 থেকে 3 কদম সামনে এগিয়েছে কি বাড়ায়নি, ঠিক তখনই আচমকা পেছনে থেকে কেউ একজন অত্যন্ত নিখুঁত ও জোরালো আঘাতে ওনার ঘাড়ের পেছনের অংশে এক মস্ত বড় আঘাত করল। সাইরাস রেনফোর্ড নিজের ঠোঁটের কোণে এক বরফশীতল হাসি ফুটিয়ে ড্যামনের সেই বিশাল শরীরটাকে মেঝের ওপর অবশ হয়ে লুটিয়ে পড়তে দেখল। সে অত্যন্ত নিষ্ঠুর গলায় পাশে দাঁড়িয়ে থাকা গুন্ডাদের নির্দেশ দিল, এই পশুর শরীরটাকে টেনে হেঁচড়ে দ্রুত ঘরের ভেতর নিয়ে গিয়ে বন্দি করো। সাইরাস ড্যামনের শরীরের ওপর এই শহরের সবচেয়ে লেটেস্ট ও হাই পাওয়ারের অ্যাফ্রোডিসিয়াক ব্যবহার করেছে।
যা এতটাই শক্তিশালী ছিল যে এই দুনিয়ার সবচেয়ে সংযমী আর ব্রহ্মচারী পুরুষও নিজের ভেতরের সেই পশুতুল্য কামনার আগুন 1 সেকেন্ডের জন্যও দমন করতে পারবে না। আর যেহেতু এই ঘরের ভেতরের বিছানায় আগেভাগেই নাইলা নিজে শুয়ে আছে, যার প্রতি ড্যামনের মনের ভেতর এক সুপ্ত ও গভীর ভালোবাসার তৃষ্ণা লুকিয়ে আছে, সাইরাসের মনে 100% দৃঢ় বিশ্বাস ছিল যে ড্যামন কোনো অবস্থাতেই এই কামনার আগুনে নিজের আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। ভিলার সেই ভাড়াটে পরিচারক আর গুন্ডারা অত্যন্ত দ্রুততার সাথে ড্যামনের অবশ শরীরটাকে ধরে ঘরের ভেতরের রাজকীয় বিছানার ওপর শুইয়ে দিল এবং বাইরে থেকে দরজার মস্ত বড় হেভি লকটি আটকে চাবি ঘুরিয়ে দিল। ঠিক আছে, তোদের কাজ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। এবার তোরা সবাই মেইন হলের ভেতর গিয়ে নিজের অফিসিয়াল ডিউটিতে যোগ দে। সাইরাস ওনাদের ওখান থেকে বিদায় দিল। সেই নিজের চোখের সামনে আটকে থাকা সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে এক পরম তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল। তার মনে হল সে যেন এই বন্ধ দরজার ওপার থেকে আগামী কয়েক দিনের মাঝেই নিজের হাতের মুঠোয় শত শত কোটি ডলারের সামনার সাম্রাজ্য অনায়াসে ধেয়ে আসতে দেখছে। এদিকে সেই নিঝুম বন্ধ ঘরের ভেতর নাইলা যখন নিজের কানের কাছে দরজার বাইরে থেকে লক আটকে দেওয়ার সেই সুনির্দিষ্ট শব্দ শুনতে পেল, সে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে ঝট করে নিজের চোখের পাতা দুটো মেলে ধরল। সেই নিজের মাথা আলতো করে পাশে ঘোরাতেই বিছানার ওপর নিজের একদম কাছাকাছি ড্যামনের সেই বিশাল শরীরটাকে সম্পূর্ণ অবশ অবস্থায় পড়ে থাকতে দেখল। আর ওনার পুরো মুখমণ্ডল তখন কামনার তীব্র আগুনে একদম লাল হয়ে উঠেছিল। ওনাকে এই জঘন্য অবস্থায় নিজের পাশে শুয়ে থাকতে দেখে নাইলা নিজের জায়গায় পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সেই শুরুতে মনে মনে ভেবেছিল যে এই পরিচারিকা পাঠানোর নোংরা গেমটি আসলে মেজো ফুফু সিন্ডি নিজে দাঁড়িয়ে খেলছে, যার কারণে সে আসল সত্য ধরার জন্য এতক্ষণ অজ্ঞান হওয়ার ভণ্ডামি করে ওনাদের প্রতিটি চালের সাথে তাল মিলিয়ে আসছিল। কিন্তু সে নিজের সুন্দরতম দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি যে তার নিজের আপন শ্বশুর সাইরাস রেনফোর্ড ক্ষমতার লোভে এতটাই নিচে নেমে যাবে যে নিজের ঘরের পুত্রবধূকে নিজের আপন চাচার বিছানায় তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। এই কুৎসিত সত্যটি নিজের মাথায় অনুধাবন করতে পেরে নাইলার পুরো শরীরের ভেতর এক তীব্র ঘৃণা আর বমি বমি ভাব জেগে উঠল। সাইরাস এবং ক্লার্ক, এই রেনফোর্ড ভিলার প্রতিটি পুরুষ আসলে এক একটি আস্ত জঘন্য, মেরুদণ্ডহীন ও নরপিশাচ। সে যখন নিজের মনের ভেতরের এই তীব্র ধাক্কাটি সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক তখনই ড্যামন নিজের শরীরের ভেতরের সেই ড্রাগের তীব্র কামোদ্দীপক আগুনের কারণে নির্ধারিত সময়ের আগেই চোখ মেলে তাকালেন। ওনার সেই চিরকালের বরফ শীতল ও গভীর চোখ দুটো এই মুহূর্তে এক মস্ত বড় কামনার আগুনে অনবরত ধিকধিক করে জ্বলছিল। সেই নিজের চোখের সামনে নাইলার সেই অপার্থিব সুন্দর মুখমণ্ডল দেখতে পেয়েই নিজের ভেতরের সমস্ত হিতাহিত জ্ঞান হারিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। ওনার সেই তপ্ত ও কামনায় কাঁপতে থাকা হাতটি যখন নাইলার ফর্সা মুখের চামড়া স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে পৌঁছাল, নাইলা বিন্দুমাত্র কোনো ভয় না পেয়ে অত্যন্ত চতুরতার সাথে নিজের হাত বাড়িয়ে এক ঝটকায় ওনার শক্ত কবজি নিজের হাতের মুঠোয় চেপে ধরল। চলবে, গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন, প্লিজ প্লিজ।